চারদিক থেকে ঘিরে ফেলো ওকে, কোনোভাবেই যেন পালাতে না পারে। আমি নির্দোষ, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। তুমি তো একটা জঘন্য অপরাধ করেছো। তুমি নিজের মর্যাদা, নিজের আত্মসম্মান বিক্রি করে দিয়েছো। নিজেরই দেশের মানুষদেরকে ধোঁকা দিয়েছো। তোমার জন্য আমাদের দুজন স্বাধীনতা সংগ্রামী ভাই ইংরেজদের হাতে মারা গেছে। মারো একে, মেরে ফেলো। তোমাকে মেরে ফেলাই উচিত। কোনো অধিকার নেই। মেরে ফেলো একে। আমি আমার দেশকে খুব ভালোবাসি, আমার দেশ আমার মা। মিথ্যে কথা বলছো তুমি। আমাদের কাছে প্রমাণ আছে যে তুমি দেশদ্রোহী। আর এটা তুমি খুব ভালো করেই জানো যে দেশদ্রোহীকে আমরা কি শাস্তি দিই। তাদের মাথা কেটে ফেলি আমরা। আমি জানি তুমি কেন এমন করছো হরিনাথ, জানি আমি, কিন্তু তুমি যেটা চাও সেটা তুমি কোনোদিন পাবে না। বাস! তোর খেলা শেষ বীর। এই জন্মে তো তোমরা সবাই জিতে গেলে, কিন্তু এখানেই সবকিছু শেষ হবে না। আবার আমি ফিরে আসব, আমি ফিরে আসব আমার অপমানের বদলা নিতে। আর তোমাদের সবাইকে মেরে ফেলবো, তোমাদের সবাইকে মেরে ফেলবো। কি নিঝুম রাস্তা এটা, তাই না শেখর? উল্টোপাল্টা চিন্তা আসছে মাথায়, আমার মাথা যন্ত্রণা করছে। নেহা, আমরা খানিকক্ষণের মধ্যেই পৌঁছে যাব। আমার গ্রামটা খুব সুন্দর, তোমার নিশ্চয়ই ভালো লাগবে। এখানে আমাদের 20 একর জমি আছে। তার মানে আমরা এখানে আমাদের একটা হলিডে হোম তৈরি করতে পারি। হ্যাঁ, সে খারাপ কিছু বলনি অবশ্য। হ্যাঁ। আরে এটা এটা কি হচ্ছে শেখর? কি হয়েছে শেখর? জানি না, গাড়ি থামালে কেন? গাড়ি তো স্টার্টই নিচ্ছে না। আমি চেক করছি। কি হয়েছে শেখর? নেহা, মনে হচ্ছে গাড়িটা খারাপ হয়ে গেছে। আমি মেকানিক ডেকে আনছি। না, আমি এখানে একা থাকবো না, আমিও যাচ্ছি তোমার সাথে। আরে, তোমার মাথায় যন্ত্রণা হচ্ছে, তুমি এখানেই বসো না, আমি এক্ষুনি আসবো। কখনো কখনো একটা ভালো সিনেমা দেখে এত মজা লাগে না, কিন্তু কাজের থেকে সময় কোথায় পাই। কিন্তু আজকে তো সময় পাওয়া গেছে, কোথাও লাঞ্চে যাই চলো। আর যদি বাড়ির খাবার খেতে ইচ্ছে করে তাহলে একটা কাজ করি, আমার বাড়িতে চলো, তোমায় ভালো কিছু রান্না করে খাওয়াবো। তুমি বানাবে? সিরিয়াসলি? হ্যাঁ হ্যাঁ, আমি শিখে নিয়েছি, আমার কাছে রান্নার অনেক বই রয়েছে। ও সো কুল। আরে ভাই, এই সময় ফোন করে আবার কে ডিস্টার্ব করছে? দয়া। হ্যাঁ দয়া। হ্যাঁ হ্যাঁ ভাই, আসলে আমি ছোট একটা কেসের ব্যাপারে বাইরে এসেছিলাম। না না, একদম ছোট কেস ভাই, সলভ করেই চলে আসবো। আমি পৌঁছচ্ছি বিউরোতে 8 ঘন্টার মধ্যে। ও ইয়া, দিস ইজ লাইক রিয়েলি ব্যাড। অনন্যা, হাই, চিনতে পারছিস? সারিকা, কত বছর পর। Oh my god, I can't believe it. It's you. Oh god, after so many years yaar. অভিজিৎ ও অনন্যা আমার কলেজ ফ্রেন্ড, Hi. আর অনন্যা ও অভিজিৎ। নমস্কার জামাই বাবু। জামাই পাগল, আমাদের বিয়ে হয়নি এখনো। এনিওয়েজ, তুই বল, তুই কি করছিস? আমি সিআইডির সঙ্গে কাজ করছি অ্যাজ আ ফরেনসিক এক্সপার্ট। ওয়াও, ফরেনসিক এক্সপার্ট! ও মাই গড, তোর কাজ তো তাহলে ভীষণ এক্সাইটিং। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইয়ার, সারা দিন খালি কম্পিউটার্স কম্পিউটার্স কম্পিউটার্স, ভীষণ বোরিং। চল না একদিন দেখা করি, কলেজের কথা বলবো, পুরনো কথাবার্তা বলবো, লাঞ্চে দেখা করি। এখন লাঞ্চ? ঠিক আছে, আপনি আর আপনার ফ্রেন্ড লাঞ্চে যান, আমি না হয় পরে একদিন লাঞ্চে যাব। ইটস ওকে, একটা কাজ করি সারিকা, আমরা তাহলে রাতে দেখা করি ডিনারে। আমি তোর বাড়ি আসছি।
তোর নাম্বার আর অ্যাড্রেসটা দে। হ্যাঁ লেখ 9821। হ্যালো, কোন হসপিটালে? আমার শেখরকে বাঁচান, প্লিজ বাঁচান ওকে। জানি না ও কি অবস্থায় আছে। দেখুন, আপনি ভয় পাবেন না, আমরা আপনাকে নিশ্চয়ই সাহায্য করব। আপনি আমাদের এটা বলুন যে ওখানে এক্স্যাক্টলি কি হয়েছিল। এক ঘন্টা হয়ে গেল, শেখর এখনো এলো না। শিট, ফোনটাও নট রিচেবল। শেখর, শেখর, শেখরের ঘড়ি। আর এটা এখানে কি? শেখর, 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 শেখর। একটা মাথা কাটা লোক হেঁটে চলে বেড়াচ্ছিল, আবার নিজের মাথাটা নিজের হাতেই নিয়ে ঘুরছিল। নেহা দেখুন, ভীষণ অন্ধকার ছিল তো হতে পারে আপনি অন্ধকারে অন্য কিছু দেখেছেন। আপনারা আমার কথা বিশ্বাস করছেন না কেন? আমি সত্যি কথা বলছি, ওর ওর সত্যি মাথাটা ছিল না। আমার ভয় করছে ওরা শেখরের কোনো ক্ষতি করেনি তো। শেখর খুব বিপদে আছে, ওকে প্লিজ বাঁচান। ঠিক আছে, আপনি এটা বলছেন যে ওর মাথা ছিল না আর ও নিজের মাথা নিজের হাতেই ধরে রেখেছিল। তো ওকে দেখতে কেমন ছিল আপনার কিছু মনে আছে? কিরকম ছিল? হ্যাঁ স্যার, ওই ভয়ঙ্কর মুখটা আমি কিছুতেই ভুলতে পারবো না। ঠিক আছে, আমরা একটা স্কেচ আর্টিস্টকে এখানে পাঠাচ্ছি। আপনি ওই লোকটার মুখটা বানানোর জন্য ওকে একটু সাহায্য করবেন, ঠিক আছে? তাহলে এই হলো সেই রক্ত যা নেহা দেবী দেখেছিলেন। আর তারপর উনি শেখরকে খুঁজতে খুঁজতে এই দরজা দিয়ে ভেতরে ঢোকেন। যেখানে উনি ওই লোকটাকে দেখেছিলেন যার মাথা ছিল না। ও নিজের মাথা নিজের হাতে ধরেছিল। দেখা যাক ওই লোকটাকে আমরাও দেখতে পাই কিনা। সচিন, ওই দিকটা দেখো। নিখিল, তুমি ওই দিকটা যাও। স্যার।
নিখিল, বোন ফায়ার, এখানে কাঠ পোড়ানো হয়েছিল, মানে এখানে লোক ছিল। এটা আবার কি? হ্যান্ডিক্যাম এখানে লাগানো হয়েছে। নিখিল, ওটা নামিয়ে আনো তো। দেখে খুব সাবধানে। স্যার, এটা হ্যান্ডিক্যাম। চালিয়ে দেখো। স্যার, অন হচ্ছে না স্যার, মনে হয় এটার ব্যাটারি ডিসচার্জ হয়ে গেছে। ব্যাটারি নেই? না স্যার। স্যার, হ্যাঁ সচিন, এখানে কিছু আছে। নিখিল, গাড়িতে গিয়ে এটাকে চার্জে দাও। স্যার, হ্যাঁ সচিন, এই দেখুন স্যার, একটা কাটা হাত। হাত? এই হাতটা আবার শেখরের নয় তো? হতে পারে। খুব অদ্ভুতভাবে কাটা হয়েছে হাতটা। শুধু হাত পাওয়া গেছে, আরো কিছু না কিছু নিশ্চয়ই থাকবে। এটা কি? কাপড়ের টুকরো। কাপড়ের ছেঁড়া টুকরো, এখানে কাটা হাত। কি হয়েছে কি এখানে? হ্যাঁ নিখিল, স্যার, মনে হচ্ছে কেউ এর উপর হামলা করেছিল, কিন্তু এই আওয়াজটা কোনো মানুষের নয় স্যার। লোকটা খুব ভয় পেয়েছিল, কিন্তু সেটা কি দেখে আর কিসের জন্য সেটাই ফুটেজের মধ্যে নেই। স্যার, স্যার, ভেতর থেকে এই মোবাইলটা পেলাম, আর শেষ ফোনটা কাল রাতে কোনো সুরেশ নামের লোককে করা হয়েছিল। সুরেশ? চেক করে নি। হ্যালো, আগে না, আমি অমর বলছি না, আসলে আমি সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ বলছি, সিআইডি থেকে। দেখুন, এখন আমি আপনাকে কিছু বলতে পারবো না। সুরেশবাবু, একটা কাজ করুন, কালকে সকালে আপনি সিআইডি ব্যুরোতে আসতে পারবেন? ওকে ওকে, থ্যাংক ইউ। এখানকার গ্রামের লোকেদের সঙ্গে একবার কথা বলে দেখি, দেখা যাক ওদের কি বক্তব্য এই কাটা মাথা মানুষটার ব্যাপারে। কিছু জানা গেল এই লোকটাকে? না স্যার, আমাদের ডেটাবেসে এর কোনো রেকর্ড নেই। এক কাজ করো, এই স্কেচটা আমাদের সব ইনফরমারদের আর সবকটা পুলিশ স্টেশনে পাঠিয়ে দাও। এটা জানা খুবই দরকার, এই মুখটা আসলে কার। স্যার, স্যার, ইনি হলেন সুরেশ বাবু। ওই ফুটেজে যে লোকটাকে দেখা গেছিল সে এনার হয়ে কাজ করত। কি কাজ করতো?
স্যার আমি একজন টেলিভিশন সিরিয়াল প্রডিউসার, আর আমাদের সিরিয়ালে আমরা নানা রকম অদ্ভুত ঘটনা, আত্মা, তাদের সঙ্গে জড়িত ঘটনা আর তার পিছনে থাকা সত্যিগুলো দর্শকদের সামনে পৌঁছে দিই। অমন আমাদের এই সিরিয়ালেরই অ্যাঙ্কার ছিল, আর ও যখন স্যার নিখোঁজ হয়ে গেল তখন আমরা পুলিশের কাছে মিসিং রিপোর্টও লিখিয়েছিলাম। আরে বাহ, তার মানে তো অমর খুব সাহসী একজন লোক ছিলেন। হ্যাঁ স্যার, ও কোনো কিছুতেই ভয় পেত না, আর যে কোনো সত্যিকে সামনে আনার জন্য ও ওই সমস্ত জায়গায় গোপন ক্যামেরা রেখে দিত। ও স্যার, তাই আমরা ক্যাম্প সাইট থেকে একটা গোপন ক্যামেরা পেয়েছিলাম। অমর হয়তো নিজের টিভি শো এর জন্য ফুটেজ শুট করছিল। বড় অদ্ভুত ব্যাপার তো, একটা এলাকা থেকেই দুটো লোক নিখোঁজ হয়ে গেল। আসলে রহস্যটা কি ওই জায়গা? একটা কালো ছায়া আছে এই জঙ্গলটায়, অদ্ভুত আত্মা। গত 90 বছর ধরে ঘুরে বেড়াচ্ছে। এক মিনিট কাকা, কি হয়েছিল 90 বছর আগে? বাবা বলেছিলেন যে ইংরেজদের সৈন্যবাহিনীতে বীর নামের একজন ভারতীয় গুপ্তচর ছিল। গ্রামবাসীরা আর স্বাধীনতা সংগ্রামীরা যখন ওর সত্যিটা জেনে ফেলেছিল, তখন তারা ওকে দেশদ্রোহী ঘোষণা করে ওর মাথা ধরের থেকে আলাদা করে দিয়েছিল। কিন্তু দাদু, এই 90 বছর পুরনো গল্পের সাথে শেখরের উধাও হওয়ার কি সম্পর্ক? প্রতিশোধ, ওর সাথে যে অন্যায়টা হয়েছিল না, তার প্রতিশোধ নেবার জন্যে ওর আত্মা আবার প্রকট হয়ে উঠেছে। আবার আবার মানে? যখন ওকে মেরে ফেলা হয়েছিল না, ঠিক তার কিছুদিন পরেই আমার বাবা আর 3 জন গ্রামবাসী হঠাৎ নিখোঁজ হয়ে যায়। তারা আর কখনো ফিরে আসেনি। সেই ইতিহাসটাই আবার ঘুরে আসছে। লোকজন আবার নিখোঁজ হয়ে যাচ্ছে, আর মনে হচ্ছে ওই বীরের আত্মা নিজের শক্তির প্রকোপ দেখাতে শুরু করে দিয়েছে। স্যার প্লিজ, আপনি ওনার কথায় গুরুত্ব দেবেন না। উনি তো পুরনো দিনের মানুষ, ওই জন্যই উনি এই সমস্ত ভূত প্রেত এইসবে বিশ্বাস করেন। যেখানে এই ঘটনাটা ঘটেছে ওই জঙ্গলটা এখান থেকে 10 মিনিটের দূরত্বে। আমাদের মধ্যে কেউই কারোর চিৎকার বা চেঁচামেচির আওয়াজ শুনতে পাইনি। কি বলো তোমরা? ও ফিরে এসেছে নিজের মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য। সব মরে যাবে, কেউ বাঁচতে পারবে না। এই গুপ্তধন কেউ পাবে না। সব শেষ হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। গুপ্তধন? কোন গুপ্তধনের কথা বলছেন আপনি? স্যার, এই রামু কাকার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, আর বিশ্রামেরও। আসলে ডাক্তার ওনাকে বেশি কথা বলতে বারণ করেছে তো, নইলে আবার ওনার স্মৃতিশক্তির ওপর চাপ পড়ে যায়। ঠিক আছে, আপনারা রামু কাকাকে নিয়ে যেতে পারেন, কিন্তু অমর আর শেখরের ব্যাপারে কিছু জানতে পারলে আপনারা অবশ্যই আমাদের ইনফর্ম করবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই ঠিক আছে, নিশ্চয়ই। ঠিক আছে চলো চলো চলুন কাকা, চলো। চলুন চলুন। জঙ্গল থেকে তোমরা যে হাতটা পেয়েছিলে সেই হাতটা শেখরের নয়, অমরের। এ ব্যাপারে আপনি এত নিশ্চিত হচ্ছেন কি করে? অমরের ডিএনএ রিপোর্ট আর ওর ক্রিমিনাল রেকর্ড আমাদের ক্রিমিনাল ডাটাবেসে আছে, আর এই হাতের ডিএনএ ওই রেকর্ডের সঙ্গে ম্যাচ হচ্ছে। তার মানে কি অমর অমর হয়ে গেছে ডক্টর সালুকে? কিন্তু জঙ্গলে এখনো পর্যন্ত আমরা ওর লাশ পাইনি ফ্রেডি। দয়া, আর একটা কথা, ওই হাতটা কোনো ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়নি, কারণ ওর হাতের ওপর এমন কোনো চিহ্ন নেই যাতে এটা প্রমাণিত হয়। স্যার, তাহলে খুনি হাতটা আলাদা করলো কি করে? উপড়ে নিয়েছে। ওর হাতটা কেউ জোর করে উপড়ে নিয়ে শরীর থেকে আলাদা করে দিয়েছে। আর একটা কথা, জঙ্গল থেকে পাওয়া এই কাপড়ের টুকরোটা চেক করেছি। এই কাপড়টা খুব পুরনো, এটা প্রায় 1920 সালে তৈরি হয়েছিল। কিন্তু স্যার, কেউ 1920 সালের জামা কাপড় কেন পরবে? শ্রেয়া, এটাও একটা বড় প্রশ্ন। আপাতত এটা বলতে পারি যে এই কাপড়ের টুকরো থেকে আমি বারুদ খুঁজে পেয়েছি, এমন বারুদ যেটা ব্রিটিশ ফোর্স নিজেদের বন্দুকের গুলিতে ব্যবহার করত। স্যার, ওই বয়স্ক লোকটা বলেছিল যে বীর ব্রিটিশ সেনায় কাজ করত আর 1920 সালে খুব ভয়ঙ্কর ভাবে মরেছিল। আর এই কাপড়টাও 1920 সালের পোশাক। মানে বীরবাবুর আত্মা আবার ফিরে এসেছে, আর সে মানুষজনকে খুন করে নিজের প্রতিশোধ নিচ্ছে। স্যার, এই নিশ্চয়ই কারোর ষড়যন্ত্র। আর সত্যিটা জানতে গেলে আমাদের সবার আগে এটা জানতে হবে
যে 1920 সালে এক্স্যাক্টলি কি হয়েছিল? স্যার, একজন ওয়েল নোন হিস্টোরিয়ান আছেন, মিস্টার প্রশান্ত। উনি বিংশ শতাব্দীর ব্রিটিশ শাসনের ব্যাপারে অনেক কিছু লিখেছেন, আর সেই সময়ের মুক্তিযোদ্ধাদের ব্যাপারে অনেক কিছু লিখেওছেন। আমরা ওনার সঙ্গে দেখা করতে পারি। তুমি ঠিকই বলেছ শ্রেয়া, আমাদের এখনই প্রশান্ত বাবুকে মিট করা উচিত। আর আমাদের এটাও খোঁজ করতে হবে যে শহরে কতগুলো এমন লোক আছে যারা এই পুরনো অস্ত্র বা পুরনো পিস্তল সংগ্রহ করে বেড়ায়। অপরাধী হয়তো ওদের মধ্যে কেউ। 90 বছর আগে ওই গ্রামে কি হয়েছিল সেটার ব্যাপারে আমরা জানতে চাই। 90 বছর আগে? হ্যাঁ, এই ব্যাপারে আমি সুশীলপুরি গ্রামে আর তার আশেপাশের এলাকাতে স্বাধীনতা সংগ্রামীদের উপর রিসার্চ করেছি আর একটা বইও লিখেছি। আমরা এর ব্যাপারে জানতে চাইছি। আপনি চেনেন একে? এই মুখটা তো খুব চেনা চেনা লাগছে। এক মিনিট। স্যার, এই দেখুন। স্যার, এটা তো এই স্কেচের লোকটাই। কে এই লোকটা? ওনার নাম বীর। উনি তখনকার খুব পরিচিত স্বাধীনতা সংগ্রামী ছিলেন, আর প্রথম বিশ্বযুদ্ধে উনি ব্রিটিশ আর্মির হয়ে একটা যুদ্ধও লড়েছিলেন। শুনেছি একে দেশদ্রোহী অপবাদ দেওয়া হয়েছিল, পরে গ্রামবাসীরা ওর মাথা ধর থেকে আলাদা করে দিয়েছিল। দেখুন, আমিও তো এইরকম কিছুই শুনেছি, কিন্তু হতে পারে বীরের সঙ্গে হয়তো অন্য কিছু হয়েছিল। অন্য কিছু হয়েছিল মানে আপনি ঠিক কি বলতে চাইছেন? দেখুন, কিছু লোক মনে করেন যে বীরকে মিথ্যে বদনাম দিয়ে ফাঁসানো হয়েছিল, আর ওনার বেশ বড় কয়েকটা শত্রুও তৈরি হয়েছিল যারা ওকে মেরে ফেলতে চাইছিল। প্রশান্তবাবু, আপনার এই বইটা নিয়ে যেতে পারি? আগে হ্যাঁ, নিশ্চয়ই। আর দেখুন, আমার রিসার্চ হয়তো আপনাদের কোনো কাজে লেগে যাবে। হ্যাঁ শ্রেয়া, রণবিজয় বাবুর পুরনো বন্দুক রাখার শখ আছে। ঠিক আছে, দেখা করছি। এরকম করা সহজ কাজ নয়। এমনটা করতে গেলে প্রচুর শক্তি চাই। এরকম কাজ কোনো মানুষ নয়, আত্মার পক্ষেই সম্ভব। স্যার, আমরা তো ভাবছিলাম এই সব কিছুর পিছনে রণবিজয় আছে, আর এখন কেউ একেই মেরে দিয়েছে। একটা কাজ করা যাক, বাড়িটাকে ভালো করে তল্লাশি করে দেখা যাক। আমি একে ফরেন্সিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করছি। হ্যালো, সুশীলপুরি গ্রামে এক্ষুনি অ্যাম্বুলেন্স পাঠাও। স্যার, স্যার, এখান থেকে এই দুটো বন্দুক পেলাম। অনেক পুরনো মনে হচ্ছে। মনে হচ্ছে এটা থেকে অনেকদিন ফায়ার হয়নি। শোনো, এর কোনো গুলি পাওয়া গেছে? স্যার, যেখানে এই দুটো রাখা ছিল সেখানে তো আর কিছু পাইনি। আশপাশটা চেক করো, দেখো কোথাও লুকিয়ে রেখেছে কিনা। স্যার, একটা চেক পেয়েছি স্যার, রণবিজয়ের নামে। 15 লাখ টাকার চেক, তাও আবার গতকালের তারিখের। এত বড় অঙ্কের চেক কে দিতে পারে রণবিজয়কে, আর কেন? জগদীশবাবু, আপনি রণবিজয়কে 15 লাখ টাকা চেক দিয়েছেন। এত বড় একটা অ্যামাউন্ট কি জন্য? স্যার, রণবিজয় বাবুর থেকে আমরা কিছু পৈতৃক সম্পত্তি কিনেছিলাম, তার জন্যই আমরা এই চেকটা দিয়েছিলাম। ও, ওই জিনিসগুলো কি আমরা দেখতে পারি? সরি স্যার, ওই সমস্ত জিনিসই বিক্রি হয়ে গেছে। সমস্ত জিনিস বিক্রি হয়ে গেছে? আগে কে কিনেছে এই জিনিসগুলো? স্যার, একজন ম্যাডাম এসেছিলেন, উনি রণবিজয় বাবুর সব জিনিসপত্র কিনে নিয়েছেন। কে? কোন ম্যাডাম, আপনি চেনেন? স্যার, আমি ওনাকে চিনি না, উনি এখানে প্রথমবার এসেছিলেন। আচ্ছা, ওনার ব্যাপারে আর কিছু বলতে পারবেন? কিরকম দেখতে ছিলেন, কত এজ হবে, কি নাম বলেছিলেন উনি?
স্যার উনি ওনার নাম রেশমি বলেছিলেন। ওনার বয়স 25-26 বছর হবে। কালো চশমা পরেছিলেন আর স্কার্ফ বেঁধেছিলেন মাথায়। স্যার এর যে কেউই হোক নিজের পরিচয় লুকোতে চাইছিল। আচ্ছা, উনি পেমেন্ট কিভাবে করেছিলেন? ক্যাশে দিয়েছিলেন। স্যার এবার এই মেয়েটার ব্যাপারে খোঁজ পাবো কি করে? স্যার এখানে যারা জিনিসপত্র কেনে তাদের একটা করে ছবি আমরা তুলে নিই নিজেদের রেফারেন্সের জন্য। ভেরি গুড। স্যার আপনার মনে আছে হয়তো একটা বয়স্ক লোক আমাদের গুপ্তধনের ব্যাপারে বলেছিল। হ্যাঁ, তো স্যার স্যার আমি প্রশান্ত বাবুর বাড়িতে যতগুলো বই রয়েছে সবগুলো ভালো করে পড়েছি, যাতে এটা বুঝতে পারি যে গুপ্তধনের কথাটা সত্যি না মিথ্যে। ও, তো গুপ্তধনের কথা শুনে তোমার ঘুম চলে গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার স্যার একটা বই থেকে আমি জানতে পেরেছি যে ইংরেজরা আমাদের প্রজাদের কাছ থেকে বহু মূল্য হিরে জহরত সব চুরি করেছিল আর সেগুলোকে কোথাও লুকিয়ে রেখেছিল। আর তাছাড়াও স্যার ওই রেজিমেন্টে যতগুলো সৈনিক ছিল সবাই এক এক করে মারা গেছিল স্যার, আর গুপ্তধন পাওয়াই যায়নি। আর তুমি এটাও পড়ে ফেলেছো যে বীর ওই রেজিমেন্টেরই একজন ছিল। হ্যাঁ স্যার, ও এই গুপ্তধনের ব্যাপারে সবকিছু জানতো। তার মানে দাঁড়াচ্ছে প্রশান্ত ঠিকই বলেছেন। কেউ জেনে বুঝে বীরকে ফাঁসিয়েছে, ওকে মৃত্যুর মুখেও ঠেলে দিয়েছে, যাতে সহজেই গুপ্তধন লুট করা যায়। স্যার আমার তো মনে হয় যে শেখরবাবুর নিরুদ্দেশ হওয়া আর রণবিজয়ের মৃত্যু এসবই গুপ্তধনের জন্যই হয়েছে। স্যার একটা বিশেষ কথা জানা গেছে। ওই বইটাতে এটা লেখা আছে যে বহু বছর আগে ওই লোকটাকে মেরে ফেলার পেছনে 3 জনের হাত আছে। এই 3 জন লোক কে? স্যার ওই 3 জন হলো হরিলাল, ভূষণ আর যোগেন্দ্র। ওদের পরিবারের সম্পর্কে খোঁজ খবর নিয়ে এটা জানতে পারলাম যে আমরা ওদের নাতিপুতিদের চিনি। আমরা ওদের নাতিদের চিনি? হ্যাঁ স্যার। প্রথম জন হলেন শেখর বাবু, যিনি নিখোঁজ। দ্বিতীয় জন হলেন রণবিজয়, যিনি মারা গেছেন। আর তৃতীয় জন হলেন মদনলাল বাবু। তার মানে স্যার খুনি শুধু তাদেরকেই বেছে বেছে মারছে যারা অনেক বছর আগে বীরবাবুকে মেরেছিলেন, যাদের মধ্যে একজন নিখোঁজ আর একজন মারা গেছেন। স্যার যদি এটাই সত্যি হয় তাহলে খুনির পরবর্তী শিকার মদনলাল বাবু। হ্যাঁ শ্রেয়া, এক মিনিট। হ্যালো, মদনলাল বাবু আছেন বাড়িতে? না তো স্যার। কোথায় গেছেন? উনি এক্ষুনি বাইরে বেরোলেন। কখন? এক্ষুনি। আর কিসে করে গেছেন? গাড়িতে গেছেন স্যার। ওই গাড়ির নাম্বারটা? SD08JH6611। ওকে, থ্যাংক ইউ। মদনলাল বাবু বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন শহরের দিকে। আমাদের যত শীঘ্র সম্ভব ওনাকে আটকানো দরকার। স্যার আমি ইন্সপেক্টর রমেশ, আমি আপনাদের ফোন করেছিলাম। মদনলাল বাবুর গাড়ি কোথায়? স্যার ওইদিকে জঙ্গলে। চলুন দেখান। চলুন স্যার। জঙ্গলের ভিতরে, এই জন্য রাত্রিবেলা গাড়িটা রাস্তা থেকে দেখা যায়নি। ইনি কে? স্যার ওই কালকে রাত্রে মদনলাল বাবুর গাড়িটাকে রাস্তা থেকে এদিকে আসতে দেখেছিল। দাদা কি দেখেছেন আপনি বলুন। আমি আমার বাড়ি যাচ্ছিলাম স্যার। মদনলাল বাবুর গাড়ি আমার আগে আগেই যাচ্ছিল। হঠাৎ আমি দেখলাম ওনার গাড়ি রাস্তা থেকে নেমে এই কাঁচা রাস্তার দিকে চলে গেল। তারপর? তারপর তারপর আমি আমার গাড়ি থামাই আর আমি ওনার গাড়ির দিকে যাই। আমি ভেবেছিলাম ওনার কিছু হয়েছে হয়তো স্যার, কিন্তু ওখানে গিয়ে যখন দেখি স্যার গাড়িতে কেউ ছিল না। কোথায় গাড়ি কোথায়? ওই যে ওইদিকে স্যার। এত রাত্রে জঙ্গলের ভিতরে এসে কোথায় উধাও হয়ে গেল লোকটা? ওটা দেখেছো? হ্যাঁ স্যার। স্যার এই দেখুন স্যার, দেখে মনে হচ্ছে যেন কাউকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে উপরের দিকে। মানে মদনলাল বাবুর সঙ্গে খুনির এখানেই হাতাহাতি হয়েছিল, আর তারপরে ওই দিকটায় ওনাকে টেনে নিয়ে যাওয়া হয়। সচিন সার্চ পার্টি ডাকো, পুরো জঙ্গলটা ভালো করে খুঁজে দেখো কি পাওয়া যায়।
অক্সনের মালিক যে কালো চশমা পরা মহিলার কথা বলেছিলেন, ওনাকে তো এখনো দেখতে পেলাম না। তার মানে হলো ওই মহিলাটি জেনে বুঝেই নিজের ছবি তোলাতে চাননি। 1 মিনিট শ্রেয়া, আগের ফটোটা আরেকবার দেখাও, পিছিয়ে নাও। এবার এটাকে জুম করো। ওই আয়নাটার মধ্যে দেখতে পাচ্ছ, এর মধ্যে কারো একটা রিফ্লেকশন আছে। জুম করো। এই সে, ওই কালো চশমা পরা মহিলা। কিন্তু এই মহিলাকে তো এনাকে কোথাও দেখেছি আমি, এর মধ্যেই দেখেছি। অনন্যা, সারিকার বান্ধবী। সারিকার বান্ধবী? হ্যাঁ, ওর সঙ্গে কালকে দেখা হয়েছিল। গতকাল? হ্যাঁ, আরে যখন ওই তুমি ফোন করেছিলে না, সেই সময় তো ওর সঙ্গে ছিলাম আমি। আচ্ছা, তুমি তো আমাকে বলেছিলে যে কোনো কেসের ইনভেস্টিগেশনে গেছিলে তুমি। হ্যাঁ, কেস? হ্যাঁ, এরকম বলেছিলাম আমি? ও, ওসব কথা বাদ দাও, তুমি তুমি এই কেসে ফোকাস করো। ও, এই দেখো, এই যে এই সারিকার বান্ধবী অনন্যা, এর এই কেসের সঙ্গে কি সম্পর্ক রয়েছে? সে তো অনন্যাই বলবে। অনন্যা, 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 অনন্যা। স্যার, মাই গড, অনন্যা, অনন্যা। তার মানে হলো এই অনন্যা কারো হয়ে কাজ করত, বা হয়তো কারো সঙ্গে। কিন্তু স্যার, সেই লোকটা কে, আর সেটা আমরা জানবো কি করে? বাড়িটা তল্লাশি নাও, কোনো না কোনো সূত্র নিশ্চয়ই পাওয়া যাবে। দয়া, অনন্যার মোবাইলে অমরের ছবি। তার মানে হলো এই ষড়যন্ত্রে অমরও জড়িত ছিল। কিন্তু অমরকে তো জঙ্গলে মারা হয়েছিল। অভিজিৎ, আমার মনে হচ্ছে 3 নম্বর কেউ আছে, যে অমর আর অনন্যা দুজনকেই মেরেছে। তাই তো মনে হচ্ছে। স্যার, এই যে বীরবাবু ডায়েরি পেলাম, হয়তো এর থেকে কিছু জানা যাবে। বীর এইটাতে নিজের ব্যাপারে, নিজের কাজের ব্যাপারে আর নিজের শত্রুদের ব্যাপারে লিখেছে দেখছি। এটা কি? এইচ আর স্যার, এর মানেটা কি হতে পারে? এইচ? আমি এক্ষুনি একটা বই দেখেছিলাম যাতে এইচ লেখা আছে, 1920। এটা না তো কোনো নাম্বার আর না তো কোনো অ্যালফাবেট, এরকম অ্যাংড়া ব্যাংড়া করে কি লিখেছে? ফ্রেডি, এটা নিশ্চয়ই কোনো কোড। কোড? এইচ, এক মিনিট 10, 11। এটা তো ঘড়ি।
এবার ঘড়িতে দুটো কি করে বাজে এটা জানো তো? বড় কাটা 12 ঘরে, ছোট কাটা 2। দুইয়ে, এর মানে হলো এটাই 2, আর এটা হলো 7, 7, আর এটা হলো 5। 5, H275। তার মানে অভিজিৎ, অথর হ্যারিসনের এই বইটার পেজ নাম্বার 275-এ কিছু থাকা উচিত। এই পেজটা তো পুরো ফাঁকা, এতে তো কিছুই নেই। এটা কি করে হতে পারে? 275, H275। হেয়ার ড্রায়ার, এয়ার ব্রাশ, দয়া, হেয়ার ড্রায়ার, লেবু, এয়ার ব্রাজার, খালি কাগজ। আরে বাহ, লেবুর রস শরীরের জন্য উপকারী, এটা তো আগে জানতাম, কিন্তু আজকে এটাও জানতে পারলাম যে এর আরো অনেক গুণ আছে। গুণবান লেবু। স্যার, এটা তো একটা ম্যাপ মনে হচ্ছে। এই ম্যাপটার ব্যাপারে খোঁজ করো, এটাই আমাদের খুনির কাছে পৌঁছে দেবে। স্যার, এই ম্যাপটাতে যে ভিয়ের চিহ্ন আঁকা আছে সেটা এই গুহাটারই, বান্ডারার গুহা। স্যার, আগে গিয়ে দেখা যাক। স্যার, এই ম্যাপটার অনুযায়ী গুপ্তধন এখানেই থাকা উচিত। তাহলে এখানেই দেখা যাক। এক কাজ করো, চারদিকে খুঁজে দেখো, দেখো কিছু পাও কিনা। স্যার, তাড়াতাড়ি আসুন। এই দেখুন স্যার, এই পাথরটাতেও একদম সেরকমই চিহ্ন আছে যেরকম এই ম্যাপটায় আছে। ও, আর এই পাথরের আশেপাশের এই মাটি রিসেন্টলি খোঁড়া হয়েছে মনে হচ্ছে। একবার এই পাথরটা সরাও তো। সাবধানে, পাথরটা সরিয়ে দেখা যাক। স্যার, সোনার হার। তার মানে গুপ্তধন আমাদের আগেই কেউ নিয়ে গেছে। আর স্যার, ও পালানোর সময় হারটা এখানেই ফেলে গেছে। গুপ্তধন নিয়ে হয়তো জঙ্গলের দিকেই গেছে। চলো।
ব্যাস, বাক্সটা ওখানেই রেখে দাও। ধন্যবাদ অমর। তুমি আর অনন্যা যদি না থাকতে তাহলে হয়তো আমার আসল পরিচয়টা আমি জানতে পারতাম না। প্লিজ প্লিজ দেখুন, গুলি চালাবেন না। আমি আপনার সামনে হাত জোড় করছি। আমি আপনার কি ক্ষতি করেছি? কিছুই না। তুমি আমার বিরুদ্ধে একমাত্র সাক্ষী যে জানে যে আমি সব খুন করেছি। প্লিজ প্লিজ, আমি আপনার সামনে হাত জোড় করছি, আমাকে যেতে দিন প্লিজ। না, আমাকে যেতে দিন প্লিজ, আমি হাত জোড় করছি প্লিজ। তুমি এসব কেন করলে প্রশান্ত? হ্যাঁ, আমার নাম প্রশান্ত নয়, আমার নাম রাজীব। প্রশান্তর জায়গা নিয়ে আমি আপনাদের ঠকিয়েছি। আর তোমার এই প্ল্যানে অমরও যুক্ত ছিল, তাই তো? ব্যাপারটা অমরের কাছ থেকেই শুরু হয়। কয়েক সপ্তাহ আগে অমর আর অনন্যা আমাকে খুঁজতে আমার বাড়িতে এসেছিল। তখনই আমি জানতে পারি যে স্বাধীনতা সংগ্রামী বীরের আমি নাতি। তো এই কথাটা তুমি আগে জানতে না? না, আমার বাবা কখনো আমাকে আমার ঠাকুরদা বীর সম্পর্কে কিছুই বলেনি। আর স্বদেশী যোদ্ধা বীরের ব্যাপারে জানতে তুমি শেষমেশ ইতিহাসবিদ প্রশান্তর কাছেই গেলে। হ্যাঁ, তখন আমি জানতে পারলাম যে 1920 সালে আমার ঠাকুরদাকে মিথ্যে অপবাদ দিয়ে এরা তাকে খুন করেছিল। আর শুধু এইটুকুই নয়, ওরা আমার ঠাকুরদার পৈতৃক সম্পত্তিও কেড়ে নেয়, যাতে এখন ওদের নাতিরা রাজত্ব করে। আর সেই জন্য ওদের 3 নাতিকেই মেরে দিলে? হ্যাঁ। প্রশান্তকে কেন মারলে তুমি? ওনাকে বাধ্য হয়ে মেরেছি স্যার। উনি বেঁচে থাকলে আমার সম্পর্কে আপনাদের সবকিছু বলে দিত। আর অমর, যেই তুমি গুপ্তধনের ব্যাপারে জানলে অমনি নিজের মৃত্যুর মিথ্যে নাটক করলে কেন? স্যার, আসলে ওই মাথা কাটা আত্মার ব্যাপারে রিসার্চ করতে করতে আমি এই গুপ্তধনের ব্যাপারে জানতে পারি। স্যার, আমার প্রচুর বিপদ ছিল। আমার পিছনে কিছু শক্তিশালী লোক লেগে গিয়েছিল, যাদের কাছ থেকে আমি অনেক টাকা ধার নিয়েছিলাম, আর আমি ঠিক সময় তাদের ফেরত দিতে পারিনি। আর সেজন্যই ওরা আমাকে প্রাণে মেরে ফেলতে চাইছিল। এই পুরো নাটকটায় অনন্য আমাকে সাহায্য করেছে। আমরা দুজনে মিলে অন্য একটা মৃতদেহের হাত নিয়ে এসে জঙ্গলে ফেলে দিই। অনন্যা সারিকার কম্পিউটার থেকে আমার ডিএনএ সরিয়ে সেই মৃত মানুষটির ডিএনএ ভরে দেয়। যখন তুমি গুপ্তধনের ম্যাপটা পেলে তখন তুমি অনন্যাকেও মেরে ফেললে, যাতে তুমি গুপ্তধন একা ভোগ করতে পারো। না স্যার, স্যার স্যার আমি কাউকে খুন করিনি। সমস্ত খুন এই লোকটা করেছে। হ্যাঁ, আমি করেছি স্যার। সব খুন আমি করেছি, আমার ঠাকুরদার খুনের বদলা নিতে আর গুপ্তধনের জন্য। যে গুপ্তধনের জন্য তুই এই 5-5টা খুন করলি, সেই গুপ্তধন কখনোই তোর ছিল না, কারণ ওটা পুরোটাই আমাদের এই দেশের সম্পদ। তোমার দাদু বীরকে মিথ্যে অভিযোগে মারা হয়েছিল, কিন্তু তোমার অপরাধের জন্য তোমার ফাঁসিই হবে। ফাঁসি।